আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে আর্জেন্টিনার এই দলটাতে পরিবর্তনের দরকার আছে। বেশ কয়েকটা জায়গায় পরিবর্তন আনতে হবে। এমন কথাবার্তা অনেকে বলছেন, এমন কথাবার্তা অনেকে পছন্দ করেন। তবে এই জিনিসটা আমি একেবারে স্বীকার করে নিচ্ছি। এই টাইপের আলোচনায় আমার মূল ফোকাসটা ডিফেন্সের বেশ কয়েকটা পজিশন, রাইট ব্যাক, লেফট ব্যাক, সেন্টার ব্যাক এই পজিশনগুলোতে অনেক বেশি থাকে। মিডফিল্ড টু ফাইনাল থার্ডে অনেক বড় রকমের পরিবর্তন এই মুহূর্তে আনতে হবে। এটা খুব একটা বেশি আমি আসলে ফলাও করে তুলে ধরি না। এবং এর প্রেক্ষিতে অনেকেই মিডফিল্ডে যথেষ্ট ভালো খেলছেন, ফাইনাল থার্ডে ভালো খেলছেন এমন বেশ কয়েকজন ফুটবলারের কথাবার্তা বলেন। তাদের সম্পর্কে জানতে চান। আজকে আমি কয়েকটা উদাহরণ দিয়ে ব্যাপারটা একটু ব্যাখ্যা করার চেষ্টা করব। কেন আসলে মিডফিল্ড টু ফাইনাল থার্ডে অত বেশি পরিবর্তন নিয়ে আলোচনা চলবে না, যেমনটা আমরা ডিফেন্সের বিভিন্ন পজিশনে আলোচনাটা করতে পারছি। যেমন মিডফিল্ডের কথায় চলে আসে। মিডফিল্ডে ক্লিয়ারলি আর্জেন্টিনার এখন পর্যন্ত ফার্স্ট চয়েস মিডফিল্ড সেটআপ এটাই। এনজো ফার্নান্দেস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার এবং রড্রিগো ডি পল। একটা লম্বা সময় ধরে আমরা এনজো ফার্নান্দেসের আসলে ফর্মটা তিনি চেলসিতে দেখাতে পারবেন কিনা সেটা নিয়ে বিস্তর আলোচনা করেছি। গত ১ থেকে ২ মাসের পারফরমেন্সে এনজো ফার্নান্দেস ব্যাপারটাকে একেবারে দিনের আলোর মতো পরিষ্কার করে ফেলেছেন যে সত্যিকার অর্থে তাকে প্রেফার্ড একটা পজিশন দিলে তিনি মিডফিল্ডে গেমটা কন্ট্রোল করতে পারেন। এনজোকে কারেন্ট পারফরমেন্সের ভিত্তিতে বাদ দেওয়ার মতো কোনো রকমের লজিক আসলে কারো খুঁজে পাওয়া উচিত নয়। ম্যাক অ্যালিস্টারের ক্ষেত্রে একই রকমের জিনিস প্রযোজ্য। যদিও আর্জেন্টিনার জার্সিতে আমি আরও ক্লিনিক্যাল ম্যাক অ্যালিস্টারকে দেখতে চাই, তবে লিভারপুলের জার্সিতে একজন ম্যাক অ্যালিস্টার যে সার্ভিসটা প্রোভাইড করেন সেটার পরে আপনি আসলে খুব একটা বেশি এখানে ম্যাক অ্যালিস্টারকেও বাদ দেওয়ার চিন্তাভাবনা করতে পারেন না। বাকি রইল শুধুমাত্র রড্রিগো ডি পল। সাম্প্রতিক সময়ে জাতীয় দলের রড্রিগো ডি পলের বেশ কয়েকটা পারফরমেন্স প্রশ্নবিদ্ধ হয়েছে। এটা নিয়ে বিন্দুমাত্র কোনো সন্দেহ নেই যে রড্রিগো ডি পলের কাছ থেকে আর্জেন্টিনা জাতীয় দলে বেস্ট পসিবল সার্ভিস আমরা অনেক ম্যাচেই পাইনি। তবে একই সঙ্গে এই জিনিসটা সত্য, যারা ক্লাব ফুটবলের খোঁজ খবর রাখেন তারা খুবই নির্দিষ্ট করে জানার কথা রড্রিগো ডি পল ডিসেম্বরে যে পারফরমেন্সটা দিয়েছেন সেটার প্রেক্ষিতে অ্যাটলেটিকো মাদ্রিদ, যেখানে অনেক আর্জেন্টাইন প্লেয়াররা রয়েছেন, সেখানে তিনি সকলের সেরা প্লেয়ার হয়েছেন। অর্থাৎ অ্যাটলেটিকো মাদ্রিদের ডিসেম্বরের সেরা প্লেয়ারটার নাম এই রড্রিগো ডি পল। ডিপলকে কেন্দ্র করে যেমন কথাবার্তা ছিল, ডিপলের ক্লাব জার্সিতে সর্বশেষ কয়েকটা ম্যাচের পারফরমেন্স যারা দেখেছেন গত ১ মাসে তারা নিশ্চয়ই আমার সঙ্গে একমত হবেন। ডিপল এখানে যথেষ্ট ভালো খেলেছেন এবং আর্জেন্টিনার জাতীয় দলে ফাইনাল থার্ডে আপনি যখন লিওনেল মেসির পাশে লাউতারো মার্টিনেজ, হুলিয়ান আলভারেজের মতো অ্যাটাকারকে খেলাতে চান, যেহেতু লিওনেল মেসি নিজেও খুব একটা বেশি প্রেসিং করেন না, যেহেতু অ্যাটাকিং মাইন্ডসেটের আর্জেন্টিনাকে অনেকেই দেখতে চান, ডিফেন্সে একটা ওয়ার্ক হর্স প্রোফাইল লাগে, এমন একটা প্রোফাইল লাগে যিনি লাগাতার পরিশ্রম করতে পারেন। তাই সাম্প্রতিক পারফরমেন্স যদি আপনি দেখেন, এই মুহূর্তে যদি আসলে সিলেকশন করা হয়, আপনি রড্রিগো ডি পলকেও কিন্তু বাদ দিতে পারবেন না। কারণ ক্লাব ফুটবল সবচেয়ে বড় রকমের একটা রেজাল্ট কার্ড নিয়ে আসে ক্লাব ফুটবলের পারফরমেন্সের প্রেক্ষিতে দিন শেষে একজন জাতীয় দলের কোচ সিলেকশনগুলো করান। হ্যাঁ, আমি খুব ভালো করে জানি এখানে লোচেলসোর মতো খুবই ট্যালেন্টেড একজন ফুটবলার, যিনি কিনা রিয়াল বেতিসের জার্সিতে এই সিজনে ভালো পারফরমেন্স করছেন, তিনি আছেন। এখানে এজিকুয়েল প্যালাসিওসের মতো পরীক্ষিত একজন মিডফিল্ডার, লম্বা সময় ধরে রেগুলার পারফর্মার আছেন। নিকো পাসকে ঘিরে অন্যরকমের একটা ভালো লাগা থাকবে। থিয়াগো আলমাদা যে প্রমিসটা প্রায় প্রত্যেকটা ম্যাচে নিয়ে আসেন সেটা নিয়েও আলোচনা চলবে। তবে আপনি আসলে সাম্প্রতিক পারফরমেন্সের নিরিখে এ তিনজন অর্থাৎ এনজো ফার্নান্দেস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার এবং রড্রিগো ডি পলকে বাদ দিতে পারবেন না। যে মুহূর্তে ডি পলকে বাদ দেওয়ার কথাবার্তা চলছে সেই মুহূর্তে কিন্তু রড্রিগো ডি পল ভালো পারফরমেন্স দিলেন। আমি আরও একটা উদাহরণ দিচ্ছি। ইতালিয়ান ক্লাব বোলোনার জার্সিতে সান্তিয়াগো ক্যাস্ট্রো, মাত্র ২০ বছর বয়সী ট্যালেন্টেড এই সেন্টার ফরওয়ার্ড, খুবই ভালো পারফরমেন্স দিচ্ছেন। অলরেডি ১২টা গোলে তিনি কন্ট্রিবিউট করে ফেলেছেন এবং বোলোনার মতো একটা দলে তার পারফরমেন্সটাকে যথেষ্ট ইতিবাচক হিসেবে দেখতে হবে। তবে ফাইনাল থার্ডে যখন হুলিয়ান আলভারেজ দুর্দান্ত একের পর এক পারফরমেন্স দিচ্ছেন, যখন জুলিয়ানো সিমিওনের মতো ডিফেন্সিভলি খুবই স্ট্রং একজন ফুটবলারকে সুযোগ দেওয়ার ব্যাপার আছে, যখন আলেহান্দ্রো গার্নাচোর মতো একজন ফুটবলার অলরেডি পাইপলাইনে আছেন, যখন নিকো পাজের মতো অ্যাটাকিং প্রোফাইল আছে, যখন লাউতারো মার্টিনেজের মতো লিওনেল মেসির সাথে বন্ডিং করতে পারেন এমন দুর্দান্ত একটা প্রোফাইল আছে, তখন আপনি আসলে এই মুহূর্তে সান্তিয়াগো কাস্ট্রোকে কিভাবে দলে ডাকবেন সেটা নিয়েও আলোচনা করার জায়গা থেকে সকল কিছু একটা দিকে আমাদেরকে নির্দেশ করে। এটা একটা বিশ্ব চ্যাম্পিয়ন দল, এটা ব্যাক টু ব্যাক কোপা আমেরিকা জয়ী দল। এই দলটাতে জায়গা পাওয়াটা খুব একটা বেশি সহজ ব্যাপার নয়। এই দলটাতে জায়গা হারানো অর্থাৎ কোনো একটা প্লেয়ারকে বাদ দেওয়ার প্রসেসটা খুব একটা সহজ নয়। তাই মিডফিল্ড টু ফাইনাল থার্ডে চাইলেও কোচ
কোচের পক্ষে অনেক প্লেয়ারকে ভালো পারফরম্যান্সরত থাকা অবস্থাতেও আনা সম্ভব নয়, কারণ আপনি বাকি প্লেয়ারদেরকে বাদ দেওয়ার ক্ষেত্রে আসলে কি লজিক দেখাবেন। ডিফেন্সে অবশ্য বিপরীত চিত্র দেখা যায় একাধিক পজিশনের ক্ষেত্রে, যেটা প্রযোজ্য, যেটা নিয়ে প্রায় সময় আলোচনা করি। তবে বাকি পজিশনগুলোতে এই আলোচনা করতে গেলে কিন্তু ইনফর্ম প্লেয়ারদের প্রসঙ্গটা চলে আসে, যারা আর্জেন্টিনা জাতীয় দলকে সাম্প্রতিক সময়ে ২-৩ বছর ধরে সার্ভ করেছেন, যাদের মাধ্যমে কোপা আমেরিকা এর আগে বিশ্বকাপ জয় করাটা সম্ভব হয়েছে। তাদেরকে বাদ দেওয়ার মতো গ্রাউন্ড মিডফিল্ড টু ফাইনাল থার্ডে এখন পর্যন্ত আসলে সেভাবে তৈরি হয়নি। তাই চাইলেও খুব একটা বেশি এখানে নতুন প্লেয়ার ইনক্লুড করার প্রসেসটা অনেক বেশি সহজ নয়। যেমনটা ডিফেন্সে বলা যায় তেমন সহজ তো অবশ্যই নয়। ধন্যবাদ সবাইকে।